ইরান এবং ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি বর্তমানে কেমন অবস্থায় রয়েছে? যদিও আন্তর্জাতিক মহলে এই মুহূর্তে একটি গুঞ্জন শুরু হয়ে গেছে যে ইরান এবং ইসরায়েল প্রাথমিকভাবে তারা যুদ্ধবিরতির কার্যকর করার পথে হাঁটছে। ইতিমধ্যে ইসরায়েলি 6টি মিসাইল ছুড়ে ঘোষণা করেছে ইরান, যদিও ইসরায়েলের তরফ থেকে যুদ্ধবিরতি নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রকারের বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়নি। এই প্রসঙ্গে চলে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সাজ্জাদ আলী। এই বিষয়ে আপনি কি বলবেন? এই মিসাইল ছোড়া নিয়ে ইরানের একটা যুদ্ধবিরতি ঘোষণার পথে যদিও তারা হাঁটতে শুরু করেছেন, অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে রীতিমতো তারা কোন রকমের বিবৃতি জারি করেনি। কিভাবে দেখছেন বিষয়টা? ইসরায়েল কোনো সময় তাদের কোনো আক্রমণ বা তাদের সামরিক কার্যকলাপ নিয়ে কোনো সময় প্রকাশ্যে সরকারিভাবে কিছু বলে না। তারা যেটা বলে আসছে বিগত 12 দিন ধরে, ঠিক 12 দিন আগে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রের উপর প্রথম হামলা হয়েছিল ইসরায়েলের তরফে। তো বলে আসছে যে যতক্ষণ না তাদের যে গোল সেটা অ্যাচিভ করবে ততদিন তারা যুদ্ধবিরতিতে বা তাদের যে আক্রমণ অফেন্স সেটা থেকে তারা সরে আসবে না। কিন্তু বাস্তব চিত্রটা অন্য একটা পর্যায় অব্দি ইরানের উপর আক্রমণের যে ইসরায়েলের যে মানে সামরিক যে ক্ষমতাটা সেটা ক্রমশ কমে আসছে। এবং ইসরায়েলের গার্জিয়ান হিসেবে আমেরিকা তা বুঝতে পেরেছে, আজ করতে পেরেছে। তার জন্যই কালকে ট্রাম্প মধ্যপ্রাচ্যে দুটো ঘাটের উপর আক্রমণের প্রচেষ্টা সত্ত্বেও ইরানের তরফে ট্রাম্প কিন্তু রাতের বেলায় বা আমাদের যে কালকে রাতে আমেরিকার দিনে উনি কিন্তু শান্তির কথা বলেছেন এবং বলেছেন যে পুরো বিশ্বকে ধন্যবাদ, আমরা এখন শান্তির পথে হাঁটবো। প্রথম উনি যেটা উনার যেটা স্পেস, যেটা ট্রুথ, সেটাতে উনি পোস্ট করেছেন। তো সার্বিকভাবে বলতে গেলে যে ইরানের তরফে একটা মানে যে ঘোষণা, সেটা হচ্ছে ওরা 5 বছর পর্যন্ত ইসরায়েলের সাথে লড়তে সক্ষম। কিন্তু সেই লড়াইটা ইসরায়েলের পক্ষে সম্ভব নয়। ইসরায়েলের যে লং রেঞ্জ যেটা ওদের সুপারসনিক মিসাইল গুলো আছে সেগুলো ক্রমশই ক্ষয় হয়ে আসছিল, সংখ্যা কমে আসছিল। ওদিকে ইরান বিগত বছরগুলোতে প্রায় 30 বছর ধরে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সুপারসনিক ক্ষেপণাস্ত্র, লং রেঞ্জ, শর্ট রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ, সমস্ত ক্ষেত্রে ওরা এত অগ্রসর হয়েছে। এটা সত্যি যে ওদের যে এয়ারফোর্স, এটা ক্ষতি হয়েছে, যেহেতু ওদের সেকেন্ড জেনারেশন এয়ারফোর্স এখনো। ইসরায়েলের সেক্ষেত্রে বকলম আমেরিকার আর কি 5th জেনারেশন এয়ারফোর্স, F-35 ফাইটার জেটের মতো বিমান আছে। সব দিক মিলিয়ে ইরানের পক্ষে মানে এত দূর গিয়ে এক একটা যে মানে সর্টি মানে বিমান হামলা, এটা এতটা খরচ সাপেক্ষ। এবং দ্বিতীয় একটা পয়েন্ট না বললেই না, যেটা আন্তর্জাতিক মিডিয়া, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রপন্থী মিডিয়া বা মানে অনেক মিডিয়া, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মিডিয়াও যেটা লুকিয়ে রাখছে, সেটা হচ্ছে ইসরায়েলের যে সামরিক স্থাপনাগুলো, টেকনোলজিক্যাল ইনস্টিটিউশন গুলো, ইন্ডাস্ট্রি যেখানে সামরিক বিভিন্ন ধরনের উৎপাদন হয়, নানা ধরনের যে ইন্টেলিজেন্স নেটওয়ার্কিং যে ওদের বিল্ডিং গুলো আছে, সেগুলো কিন্তু একদম সঠিক নিশানাতে ইরান আক্রমণ করতে পেরেছে। ইসরায়েলের অর্ধেকের মানুষ এখন রাত্রে বেলায় ওদের যেটা বাংকার বা বিভিন্ন ধরনের সেফ যে স্পেস গুলো আছে, ইভেন মেট্রো স্টেশন, সেখানে ওরা দিন যাপন করছে। ইসরায়েলের সমস্ত কিছু বন্ধ, স্কুল থেকে শুরু করে অফিস আদালত সমস্ত কিছু বন্ধ। ইসরায়েলের যে আর্থিক অবস্থা সেটা ক্রমশ মানে হয়ে আসছে, নষ্ট হয়ে যাচ্ছে। সেই অবস্থায় আমেরিকার পক্ষে ইসরায়েলকে রক্ষা করার দ্বিতীয় কোনো পরিকল্পনা ছিল না। আরেকটা হচ্ছে আমেরিকা যে মধ্যপ্রাচ্যে তাদের যে সামরিক ইনস্টিটিউশন গুলো, সেগুলো সেফটিও ওদের মাথায় রাখতে হয়েছে। একেবারে। তবে এই যে ইরান এবং ইসরায়েলের এর মধ্যে চলমান সংঘাতের একটা প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইসরায়েল কিন্তু এখনো পর্যন্ত তার বিবৃতি তারা জারি করেননি তারা আদৌ যুদ্ধবিরতির পথে হাঁটবেন কিনা। এই নীরবতা একটা বজায় রাখার মূল উদ্দেশ্য বা কি থাকতে পারে বলে না না, মনে করছেন? সেটা হচ্ছে ইসরায়েলের হচ্ছে সব সময় হচ্ছে যে মানে ওরা মানে বলে যে ওদের অস্তিত্ব টিকে আছে আক্রমণের মধ্যে দিয়ে। হ্যাঁ, এটা ওদের প্রকাশ্য ঘোষণা। হ্যাঁ, মানে যেটা আমরা বলে থাকি না, অফেন্স ইজ দ্য বেস্ট পলিসি। ইসরায়েল কিন্তু জন্মলগ্ন থেকে এই পলিসি এখতিয়ার করেছে, মানে ওরা গ্রহণ করেছে। এবং আপনি দেখবেন যে বিগত প্রায় 6-7 মাস ধরে যে হেজবুল্লাহর সাথে লেবাননের যে যুদ্ধবিরতি চলছে, তারপরেও ইসরায়েল মাঝে মধ্যে টার্গেটেড কিলিং
কিংবা এই হেজবুল্লাহ স্থাপনাগুলোর উপর আক্রমণ হেনে আসছে, বিশেষ করে বিমান বাহিনীতে। তো তাদের যে এই তৎপরতা, এটা ওরা আগে মানে আসাদের সময় সিরিয়াতেও করে এসছে, তারা ইয়েমেনে করেছে, তারা ইরাকে করেছে নানাভাবে। এবং যে যে বিশেষ করে ইসরায়েলের সবচেয়ে বড় যেটা, যে ওরা নিজেরা আনুমানিক পারমাণবিক শক্তি হয়ে থাকবে, কিন্তু মধ্যপ্রাচ্য অন্য কাউকে হতে দেবে না। এই কারণে তারা 90 দশকে সিরিয়ার একটা স্থাপনার উপর আক্রমণ করেছে, 81-তে ইরাকের স্থাপনার উপর আক্রমণ করেছে পারমাণবিক, এবং এই তো 12 দিন আগে ইরানের উপর করলো। তো মানে ইসরায়েলের যে ইয়েটা অবস্থানটা, সেটা অনেকটাই মানে যেটাকে বলা যায় যে একটু মানে জর্জ বস্তির মতো অবস্থা। তারা এনপিটির সদস্য না, একমাত্র দেশ যেটা এনপিটির সদস্য না, নন প্রলিফারেশন ট্রিটি। তো সেখানে আবার ইরান এটা সদস্য, ভারত সদস্য, সবাই সদস্য। এখন এবারে যে যুদ্ধের ব্যাপারটা, আমার অ্যানালাইসিস, শর্ট অ্যানালাইসিস হচ্ছে যে অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানকে ভারত যে শিক্ষাটা দিয়েছে, এবং পাকিস্তান বাধ্য হয়েছে যুদ্ধবিরতির একটা গুহার মানে একটা আর্জি জানাতে ভারতের কাছে, তারপরে ভারত সেটাতে সম্মতি দিয়েছিল। ঠিক সেরকমই ইসরায়েল সরাসরি না করে আমেরিকার মাধ্যমে সেটা করেছে। অর্থাৎ এক্ষেত্রে কি মানে ইসরায়েল তার মানে নীরবতা বজায় রেখে কি তার নিরাপত্তাটাকে বিশেষ করে মাথায় রাখছেন কিংবা গুরুত্ব দিচ্ছেন, এবং এর ফলে এটা কোন রকমের প্রভাব কি পড়তে পারে মধ্য এশিয়ার মধ্যে, বা শান্তির কোনো লক্ষণ কি এই মুহূর্তে দেখা যাচ্ছে? না না, শান্তি আসবে না, পুরোপুরি শান্তি আসবে না। ইসরায়েল যেটা করবে, একটা অজুহাত দেখিয়ে ইরানের উপরে তারা যে 5G মানে যেটা অত্যাধুনিক যে তাদের বিমান বহর আছে, যেগুলি আমেরিকা দেওয়া, সেগুলো দিয়ে মাঝে মধ্যেই এটা সেটা করবে। এছাড়া অন্যান্য ভাবে যে যেহেতু মানে ভৌগোলিক ভাবে ইরান অনেকটা দূরে, তো সেখানে করার কিছু নেই। ইসরায়েল যেটা বিগত 15 বছর ধরে করে আসছে, সেটা হচ্ছে তারা নিউক্লিয়ার সায়েন্টিস্ট যারা আছেন ইরানে, তাদের উপর গুপ্ত হামলা করছে নানাভাবে। মানে যদিও টেকনোলজি ইসরায়েলের ভালো দেখে ওরা সেইভাবে করছে, অনেক সময় দেখা যাচ্ছে যে শুধু মেশিন দিয়ে হামলা করছে, মানুষ থাকছে না। তো এই হামলাগুলো ওরা চালিয়ে যাবে। ইরানের প্রতি তাদের যে ইয়েটা, আক্রোশটা, সেটা ওরা জারি রাখবে যতদিন না ইরান আরেকটা জর্ডান হচ্ছে। জর্ডানের মতো একটা দুর্বল রাষ্ট্র চাই ইরান পাশে, বা ওই কাতার, বাহরাইন, এগুলো যেগুলো আছে, হ্যাঁ, যেগুলোতে আমেরিকা বেসও করে নিয়েছে, হ্যাঁ, গত 1996-95 সাল থেকে। তো এরকম একটা রাষ্ট্র আছে। আর ইসরায়েলের এই আক্রোশ আছে, কিন্তু বকলমে কিন্তু অভিভাবকত্ব করছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং পুরোটাই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেই সলা পরামর্শ করে, এবং অনেকটা টিম ওয়ার্কের মধ্যে কিন্তু ইরান করে আসছে। এবং আপনি যেটা দেখবেন যে 3 বছর আগে যেটা 4 বছর সম্ভবত, ইরাকে যেটা ইরানের সর্বোচ্চ যে জেনারেল সুলেমানের উপর যে হামলা হয়েছিল, সুলেমানি নিহত হয়েছিল, সবচেয়ে জনপ্রিয় জেনারেল ছিলেন ইরানে। তো এবং ইরানের সুপ্রিম লিডারের খুবই ঘনিষ্ঠ। তো সেখানে কিন্তু মানে ইসরায়েল অংশগ্রহণ করেনি। আমেরিকা বলেছিল, আমেরিকা পরে এটা উইকিলিকেও এসছে, যে আমেরিকা ইসরায়েলকে বলেছিল আক্রমণটা করতে, কিন্তু পরবর্তী সময় আমেরিকাই এই আক্রমণটা করেছিল এবং হত্যা করেছিল। তো এই বিষয়গুলি সার্বিকভাবে একটু মোটামুটি থেকেই যাবে। মানে মূলত কমপ্লিট যেটা পিস, বা যেটা বলা যায় যে কমপ্লিট সিজ ফায়ার, সেটা আমরা আশা করতে পারি না। তবে কি মনে করছেন এই সংঘাতের প্রেক্ষাপটে এই মুহূর্তে কি নতুন করে সামরিক কোনোভাবে কৌশল হাতে নেবে ইরান? না, ইরান নেবে না। ইরান যেটা করবে, যে তার যে ক্ষতিগুলো হয়েছে সামরিক স্থাপনার, বা যেটা প্রায় 500-র মতো, কালকে অব্দি যে পরিসংখ্যান, 500-র মধ্যে যে ওরা ডিফারেন্ট যে রেঞ্জের যে মিসাইল গুলো ইসরায়েল উপর ছেড়েছে। তো এগুলো খুব এক্সপেন্সিভ, এবং খুব এগুলো আপনার যেগুলো তৈরি করতে প্রচুর সময় দরকার। তো ইরান এখন কনসেন্ট্রেট করবে যে কোনোভাবে তাদের যে রিকনস্ট্রাকশন গুলো, সেগুলোতে মনোযোগী হওয়ার জন্য। আপাতত মনে হয় না ইভেন ইরান তাদের যে পারমাণবিক অঞ্চলগুলো যেভাবে ক্ষতি হয়েছে প্রথম ইসরায়েল তারপরে আমেরিকার আক্রমণে, তো সেখানে তারা খুব একটা মনোনিবেশ করবে। কারণ মানে ইরানের মনে হয় না এই মুহূর্তে আবার পারমাণবিক বোমা বানানোর কোন পরিকল্পনা থাকবে। আর তাছাড়া এটা মানে আন্তর্জাতিক যে সংস্থা আছে, তারাও বলেছে যে পারমাণবিক বোমার দিকে ইরান যাচ্ছে না, কিন্তু ইউরেনিয়াম এনরিচমেন্টের দিকে ইরান গেছে, এটা সত্যি। এবং ইরানের বক্তব্য হচ্ছে যে
একটু মানে যুদ্ধ বিগ্রহ বা মানে নানাভাবে প্রক্সি যে ইয়েগুলো আছে সেগুলোর মাধ্যমে নানা ধরনের হামলা হুজ্জুতে আক্রমণ লেগে থাকে। তারপর হচ্ছে ইন্টেলিজেন্স নেটওয়ার্কের মধ্যে হামলা হুজ্জুতি করা হয়, টার্গেটেড কিলিং করা হয়, সর্বোচ্চ নেতাদের বা সামরিক স্থাপনা বা সামরিক নেতাদের উপর হামলা হয়। এগুলো কিন্তু চলে আসছে, এটা কিন্তু আজকে নতুন ঘটনা নয়। 15-20 বছর ইতিহাস দেখা গেলে এই মানে অস্থিরতা কিন্তু চলে আসছে এবং এই সামনে যুদ্ধে আমরা পুরো মুক্ত অঞ্চলকে গালফ রিজিয়নকে আমার তা মনে হয় না। ছায়া মাথা চারা দিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে ভারতের অবস্থান নিয়ে আপনি কি বলবেন? আমি যদি ব্যক্তি হিসেবে বলি, ইরানের সাথে ভারতের যে ইয়েটা মানে যোগাযোগ এবং সম্পর্ক পুরনো। এবং ইরানের যে আজকের দিনে যারা বলা যায় যে যারা সর্বোচ্চ স্তরে আছে পর্যায়ে আছে, ওদের অনেকেরই কিন্তু মানে একটা রুট কিন্তু ভারতে আছে। হ্যাঁ, আর একটা সময় তো ইরানের সংশ্লিষ্ট এত ছিল যে আমাদের ইরানের যে ভাষা ফার্সি, এই ফার্সি আমাদের অনেকটা সরকারি ভাষাই ছিল। হ্যাঁ, বিভিন্ন যে ব্রিটিশ ইরাতে আমরা দেখেছি, ভারতের ইতিহাস যদি আমরা অবলোকন করি। তো এছাড়াও সাংস্কৃতিক সামাজিক নানাভাবে ভারতের সাথে ইরানের সম্পর্ক বহু পুরনো। আর দ্বিতীয় হচ্ছে যে অর্থনৈতিক যে সম্পর্ক, ইরানের যে উপর নির্ভর করে ভারত, শুধু তেলের জন্য না, গ্যাসের জন্য নির্ভর করে। এবং পাকিস্তান যেহেতু ভারতের একটা চিরশত্রু হিসেবে আবির্ভূত হয়েছে, সেক্ষেত্রে ভারতের মানে উচিত হবে ইরানের সাথে একটা ব্যালেন্স সম্পর্ক রাখা। মাত্র কয়েক বছর হলো ইসরায়েলের সাথে হঠাৎ করে ভারতের যে একটা সম্পর্ক হয়েছে, এটা মূলত হচ্ছে একটা রাইটিস্ট একটা অ্যাপ্রোচের কারণে। এটা খুব একটা মানে সেভাবে আর্থসামাজিক বিষয়টার মধ্যে ইনভলভ না। হ্যাঁ, ইসরায়েল খুবই ছোট দেশ, ভারতের সাথে যে ইসরায়েলের যে বাণিজ্যিক যে লাভালাভের ব্যাপারটা, সেটা থেকে ইরানের সাথে আরো অনেক গুণ বেশি হয়ে আছে। এবং আপনি দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পরে ইরানের রাষ্ট্রপতি প্রথম কিন্তু ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করেছে অন্য কোন রাষ্ট্রের আগে। তো সেই ক্ষেত্রে ইরান ভারতের সম্পর্কটা আবার একটু মূল্যায়ন দরকার বলে আমি মনে করি। একেবারে অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিল বিশিষ্ট সাংবাদিক সাজ্জাদ আলী, তিনি কিন্তু বিস্তারিত প্রসঙ্গ আজ আমাদের সাথে বলেছেন। এবং সেই নিয়ে কিন্তু বলা চলে যে ইরান এবং ইসরায়েল এই কার্যত রীতিমতো যুদ্ধ পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হচ্ছে, আর তা যেন ভয়ঙ্কর রূপ ধারণ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে ইরান কিন্তু এই মুহূর্তে বলছেন যে 6টি মিসাইল ছুড়ে ঘোষণা করেছেন যুদ্ধ বিরতির। সেই জায়গায় দাঁড়িয়ে ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু কোন রকমের বিবৃতি তারা জারি করেনি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।